নমস্কার, সন্ধ্যের আড্ডায় আপনাদের স্বাগত জানাই। আজ আমাদের চ্যানেলের বিশেষ নিবেদন লৌকিক ভূতের গল্পের এক নতুন গল্প শোনাতে চলেছি। লৌকিক ভূতের গল্পের বাকি গল্প যেমন বেতাল, একানরে, দৈত্য প্রভৃতির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে সেগুলো দেখে নিতে পারেন। আজকের গল্পে আওয়াজ দিয়েছে তমালের চরিত্রে রাহুল, মনোজের চরিত্রে তমাল, জ্যোতির চরিত্রে প্রত্যুষা, মাম্মামের চরিত্রে সুস্মিতা, পাখি দাদু ও বিভিন্ন চরিত্রে আমি কনিষ্ক। তাহলে বেশি দেরি না করে শুরু করতে চলেছি আজকের গল্প খোক্কস। পেলিংয়ের দিকে বাঁকানো রাস্তা ধরে ট্যাক্সিটি ধাক্কা মারার সময় মনোজ তার ক্যামেরার ব্যাগটি শক্ত করে ধরে নিল। সে জানালা দিয়ে বাইরে উঁকি দিয়ে সেই পাহাড়ের ঝলক দেখার চেষ্টা করে। ছোটবেলা থেকে আজ পর্যন্ত একবারও পাহাড়ে ঘুরতে যাওয়া হয়নি। পাহাড়ের ঠান্ডা বাতাস তার মুখের ওপর ঝাঁপিয়ে পড়ল জানলা খোলার সাথে সাথে। ওরে, তো ঠান্ডা লেগে যাবে। তমাল তার পাশের চেয়ার থেকে হেসে ওঠে। তমাল মনোজের কলেজের বন্ধু। তমালের ছোট বোন জ্যোতি একটি দুষ্টু হাসি দিয়ে সামনের দুটি আসনের মধ্যে মাথা নাড়ে। হয়তো ইয়েটি তার লাল নাকটাকে কোনো টুকটুকে ফল ভেবে তুলে নিয়ে যাবে। মনোজ তার দিকে তাকিয়ে বলে উঠল, বাহ, খুব হাসি পেল। তিন বন্ধু তমাল এবং জ্যোতি কলেজ সেমেস্টারের ছুটিতে সিদ্ধান্ত নিয়েছিল কলকাতার গরমে না থেকে পাহাড়ে যাবে। তাই তমাল আর জ্যোতিদের সিকিমের দাদু দিদার বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিল। জ্যোতি কৌতূহলী হয়ে বলে, দাদুর সাথে দেখা করে তোর ব্যাপক লাগবে। একটু পাগলাটে আছে, কিন্তু যে কোনো পাখির ডাক নকল করতে পারে। আর বিশ্বাস করবি না, খুব সহজে নিজের আওয়াজের সাহায্যে যে কোনো পাখিকে নিজের কাছে ডেকে নিতে পারে। তারা যখন পেলিংয়ের এক পাহাড়ে ঘেরা গ্রামের কাছে পৌঁছায়, ট্যাক্সির জানলা দিয়ে দেখা যায় সৌচ্চ পাইন গাছের মধ্যে দু তিনটে ছোট ছোট বাড়ি। তাদের টিনের ছাদগুলো পাহাড়ি রোদে জ্বলজ্বল করছিল। দূরে হিমালয়ের রাজকীয় তুষারবৃত শৃঙ্গগুলো নীরব প্রহরী হিসেবে দাঁড়িয়েছিল। এই দেখে মনোজের নিঃশ্বাস তার গলায় আটকে যায়। ছোটবেলা থেকেই পাহাড়ের সৌন্দর্যের কথা শুনেছিল সে, কিন্তু কখনো আসার সুযোগ হয়নি। এই প্রথম পাহাড়ের সৌন্দর্য দেখে মন ভরে গেল তার। ট্যাক্সিটি অবশেষে একটি আরামদায়ক দ্বিতল বাড়ির সামনে এসে দাঁড়ায়। মনোজ গাড়ি থেকে বেরোনোর পরেই প্রথমে যেটা চোখে পড়ল সেটা হচ্ছে মাটির চারপাশে ছোট ছোট সাদা তুলোর মতো বরফের টুকরো। সামনের দরজা থেকে এক লম্বা ছিপছিপে গড়নের মহিলা বেরিয়ে এলো, যার চোখের কোণে হাসি রেখা চলচল করছিল। তার চুল ধূসর রঙে ঢাকা। তমাল, জ্যোতি, সে আনন্দের সাথে ডাকল। তারা দুজনে সেই বৃদ্ধ মহিলাকে জড়িয়ে ধরল। কত বড় হয়ে গেছিস তোরা। আমরাও তোমাকে খুব মিস করেছি। মনোজের এগিয়ে আসার সাথে সাথে ওনার চোখ চকচক করে ওঠে। এক মুখ হাসি নিয়ে বৃদ্ধা বলে উঠলেন, আর তুমি নিশ্চয়ই সেই বিখ্যাত ফটোগ্রাফার মনোজ। এসো এসো। না না, আপনারা এরম ভাবে কেন বলছেন? এরা যেরকম আমাকে ডাকে, তুমিও আমাকে মাম্মাম বলে ডাকতে পারো। সামনের দরজাটা আবার খুলে গেল। সামনে ঝোঁকা কিন্তু তীক্ষ্ণ চেহারার বৃদ্ধ বেরিয়ে এলো। তার সংকীর্ণ কাঁধে একটি পুরো উলের কম্বল দিয়ে ঢাকা। সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় তার গভীরভাবে রেখাযুক্ত মুখটি খাঁটি আনন্দের অভিব্যক্তি প্রকাশ করছিল। পাখি দাদু! জ্যোতি ছুটে গিয়ে জড়িয়ে ধরে বয়স্ক লোকটিকে। বুড়ো লোকটি হেসে উঠল, আওয়াজটা একটু ঘোলাটে। আমার ছোট্ট পাখি অবশেষে ফিরে এসেছে। তার সেই ঘোলাটে চোখ এবার মনোজের দিকে গিয়ে পড়ল। এক মুহূর্তের জন্য মনোজ অনুভব করে যেন সেই চোখগুলো সরাসরি তার আত্মার মধ্যে দেখতে পাচ্ছে। তারপরেই বৃদ্ধের মুখে এক হাসি ফুটে ওঠে এবং সে এতটাই বিশুদ্ধ এবং মৃদু হুইসেল দেয় যে বাড়ির পাশের গাছগুলি থেকে পাখির একটি ছোট্ট ছাদ উড়ে এসে তাদের মাথার ওপর বসে। মনোজ হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়ল। ওর মুখটা একটু কাঁপছিল। তমাল এবং জ্যোতি যে গল্পগুলো করেছিল তাদের দাদুর সম্বন্ধে, সেটা এক ফোঁটাও বাড়িয়ে বলেনি। তুমি নিশ্চয়ই সেই ফটোগ্রাফার।
যার কথা আমার নাতি নাতনিরা আমায় বলছিল। দাদু মনোজের দিকে তাকিয়ে বলল, আমার নাম হরপ্রসাদ। যদিও তুমি হয়তো যেমন শুনেছ, বেশিরভাগ লোকেই আমাকে পাখি দাদু বলে ডাকে। মনোজ বলে ওঠে। আমি মনোজ, আপনার সাথে দেখা করে আমার খুব ভালো লাগলো। তিনি বললেন, আমার নাতি নাতনিদের যে কোনো বন্ধুই আমার কাছে পরিবারের মতো। এখন এসেও তোমাদের সবাইকে ভেতরে নিয়ে যাই, আর আমি তোমাদেরকে সেই গল্পটি বলবো যখন আমি বঙ্গোপসাগরে একটি দৈত্যকে দেখেছিলাম। মনোজকে ওই কথা শুনে ভ্যাবাচেকা খেতে দেখে তিনি হেসে উঠলেন। মনোজ বাড়ির ভেতর তাদের অনুসরণ করে ঢোকে। পাখি দাদু আর মাম্মামের বাড়ির ভিতরটা তার মালিকদের মতোই আমন্ত্রণমূলক ছিল। মনোজ আরামদায়ক আসবাবপত্র ও পুরনো ফটোগুলিতে সজ্জিত দেওয়ালগুলি দেখতে লাগলো। বাড়ির চারিদিকে ছড়ানো ছোট ছোট পাখির পালক। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে মাম্মাম বলল, এসো বাবা, তোমাকে তোমার ঘরটা দেখিয়ে দিই। সিঁড়ি বেয়ে ওঠার সময় মনোজের দৃষ্টি আকর্ষণ করে জানলার পাশে দাঁড়িয়ে থাকা একটি বিশাল পাখির খাঁচা, যার ভেতর থেকে দুপুরের রোদ ঢুকছিল। কয়েক ডজন রঙিন পাখি ভেতরে ঘুরে বেড়াচ্ছিল আর কিচিরমিচির করছিল। ওগুলো হলো তোমাদের দাদুর গর্ব। মাম্মাম হাসতে হাসতে তার দিকে তাকালো। ওই দুটো পাখি ওনার প্রাণের থেকেও প্রিয়। খাঁচার ভেতরে দুটি প্রাণবন্ত তোতা পাখির মতো দেখতে লাল পাখি খেলা করছিল। তাদের উজ্জ্বল পালকগুলি সূর্যের আলোতে অদ্ভুতভাবে জ্বলজ্বল করছিল। এগুলো দারুণ। সে যেন স্থির করে নেয় যে এদের ছবি সে তুলবেই। আরামদায়ক ঘরে নিজের জিনিসপত্র রাখার পর মনোজ ভাবল, সূর্য থাকতে থাকতে এই ছোট্ট জঙ্গলে ঘেরা গ্রামটা একবার ঘুরে দেখা উচিত। তাই সে নিজের ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়ল। পাহাড়ের স্নিগ্ধ বাতাস তার ইন্দ্রিয়কে জাগিয়ে তোলে। বিশাল পাইন গাছ আর হালকা কুয়াশা ভরা এই উপত্যকা যেন স্বপ্নরাজ্যের কোনো দেশ। সে আশেপাশে ঘুরে কিছু সুন্দর সুন্দর ছবি তুলল। ফিরে আসার পর সে লক্ষ্য করল তাদের পোষা বেড়াল খুব ভয় পেয়ে এক কোণে লুকিয়ে আছে। আরে, বেড়ালটার কাছে ঝুঁকে বসে সে বলল, কি হয়েছে তোমার? মনোজ আশেপাশে তাকানোর চেষ্টা করে, কিন্তু সেরকম কিছু খুঁজে পেল না যে ওকে ভয় দেখাতে পারে। মনে হয় তারা আবার ফিরে এসেছে। তার পেছন থেকে একটি পরিচিত কণ্ঠস্বর বলে ওঠে। মনোজ মুখ ঘুরিয়ে দেখল পাখি দাদু আস্তে আস্তে দরজা খুলে এগিয়ে আসছে। তার অপাত দুর্বলতা সত্ত্বেও বৃদ্ধ লোকটি একটি তীক্ষ্ণ চঞ্চলতা নিয়ে নড়াচড়া করে। মনে হচ্ছে খোকসেরা ফিরে এসেছে। খোকস? পাখি দাদু বিচক্ষণতার সাথে মাথা নাড়লেন। এক ধরনের জঙ্গলে থাকা দুষ্টু প্রাণী। জঙ্গলে কোনো মানুষ গেলে এই প্রাণীরা তাদেরকে পথ ভুলিয়ে দেয়, আবার জিনিসপত্র ছুঁড়ে মারে, আবার কখনো কখনো ওদের জিনিসপত্র চুরি করে নেয়। মনোজের মুখের দিকে তাকিয়ে এবার পাখি দাদু হেসে উঠলেন। জঙ্গলে যাওয়ার সময় তাই একটু সামলে থেকো। পাখি দাদু এক গাল হাসি নিয়ে বলে বেরিয়ে গেল। মনোজ যখন তাকে যেতে দেখছিল তখন সে জানে না কেন মনের মধ্যে কিছু একটা যেন খুঁতখুত করছিল। রাত হতে না হতেই সারা বাড়ি ভরে ওঠে মাম্মামের রান্না করা চিকেন ব্রথের গন্ধে, যা কিনা যে কোনো সুস্থ মানুষের মুখে জল এনে দেওয়ার জন্য যথেষ্ট। মাম্মামের রান্না চলাকালীন পাখি দাদু বাচ্চাদের নিয়ে খাবার টেবিলে নিজের গল্পের আসর পেতে বসলেন। আমি তোমাদেরকে বাজি ধরে বলতে পারি, সেলিনা বিকেল বেলায় একটা খোকস থেকেই ভয় পেয়েছিল। বুড়ো লোকটি জোর করে বলে। তার চোখ তার পুরো চশমার মাঝ দিয়ে জলজল করে উঠল। এই পাহাড়ি অঞ্চলের মাঝে খোকসরা থাকে। রাক্ষসদের মতো শক্তিশালী তারা নয়, আর দৈত্যদের মতন বিশাল আকৃতিও তাদের ছিল না। উল্টে তারা চিরকালই ছিল ছোট আর দুষ্টু স্বভাবের। তাই আগেকার কোনো পুরাণে তাদের বিশেষ কোনো উল্লেখ পাবে না, কিন্তু তাই জন্য তারা সংখ্যাতেও বেড়ে গিয়েছে। আজ আমাদের দেশের বহু জায়গায় এরা লুকিয়ে আছে। তমাল মনোজকে তাজা নানের একটি থালা দেওয়ার সময় ব্যাঙ্গের হাসি হাসে। দাদু প্রত্যেকবার জঙ্গলে ঘুরে বেরোবে
তারপর কোনো বিপদ ঘটিয়ে সেটাকে কোনো কাল্পনিক রাক্ষস কিংবা পুরীর ঘাড়ে চাপাবে। কাল্পনিক? পাখি দাদু একটু রেগে যাওয়ার ভান করে বলল, ছোটবেলায় তো এই আমার বলা গল্পগুলো শোনার জন্য পাগল হয়ে যেতিস, তখন তো ঘুমোতেই পারতিস না। জ্যোতি হাসি থামাতে পারল না। হ্যাঁ দাদু, আর সেইগুলো শুনে আমাদের ঘুম উড়ে যেত। সারা রাত জেগে থাকতাম এই ভেবে পরীরা এসে আমাদের তুলে নিয়ে যাবে। ঠিকই তো। পাখি দাদু টেবিলে একটা বাড়ি মেরে বলে ওঠে, দেখেছ মনোজ, এই নতুন প্রজন্মের মনে বিশ্বাস কত কম। তারা মানতেই চায় না যে আমাদের জাগতিক জগতের পর্দার ঠিক বাইরে একটা জাদুতে ভরা জগৎ আছে। এই বলতে বলতে পাখি দাদু তার পুরুষ শালের ভেতর থেকে একটি ছোট্ট কাপড়ের পুঁটলি বের করে আনে। সেই জিনিসটা মনোজের গলায় পরিয়ে দিয়ে বললেন, এই নাও, এটা একটা পাহাড়ি সাধুর বানানো তাবিজ। এটা যতক্ষণ আছে ওই খক্কসেরা তোমার কিচ্ছু বিগড়াতে পারবে না। মাম্মাম এতক্ষণ এক মুখ হাসি নিয়ে সব কিছু দেখছিলেন। দাদু ততক্ষণে তমাল এবং জ্যোতিকে অনুরূপ তাবিজ দিতে শুরু করেন। দাদু তোমাদের সারাক্ষণই ভূত পেতনি দৈত্য দানবের জগতের খোঁজ করে বেড়ায়। আর তাছাড়া এই শান্ত সাদা কালো জীবন তোমাদের দাদুর গল্পগুলোই প্রাণের সঞ্চার করে। গরমা গরম খাবার আসার সাথে সাথে দাদু একটি পরীর গল্প বলা শুরু করলেন। সে একটা ছোটখাটো বেড়ালের আকারের ছিল, দুদিকে দুটো তীক্ষ্ণ কান আর পিঠে দুটো ছোট্ট দানা, অনেকটা কোনো পোকার মতো। বৃদ্ধ লোকটির কণ্ঠে সত্যিকারের গল্পকারের এক মন্ত্রমুগ্ধকর ছন্দ ছিল, যার কারণে সহজেই শ্রোতা ধরে নিতে পারত। আমি দেখলাম আমাদের বাড়ির ওয়াশিং মেশিন এসে স্নান করছিল। পাখি দাদুর অলৌকিক গল্প বলার ক্ষমতায় মনোজ মুগ্ধ হয়ে যাচ্ছিল। পাখি দাদু বললেন, পরীটি ওয়াশিং মেশিন থেকে দাদুর জামার একটি কাপড় ছিঁড়ে নিয়ে জানলা দিয়ে এক লাফে পালায়। দীর্ঘ নিঃশ্বাস ফেলে তিনি শেষ করেন, সেটা 20 বছর আগের কথা। এমন এক সপ্তাহ যায়নি যেদিন আমি ভাবিনি সেদিন আমার জামাটার কি হলো। তমাল মুখ ভেঙচে বলল, তুমি বলতে চাইছো এই জামা যেটা তুমি হারিয়ে ফেলেছিলে সেটা পরীতে তুলে নিয়ে গেছে? মানে এত বড় গুলবাজ না তুমি? কি? আমি গুলবাজ? দাঁড়াও, এক্ষুনি দেখাচ্ছি। কেউ প্রতিবাদ করার আগেই বৃদ্ধ লোকটি টেবিলের পিছন দিকে ঠেলে বাড়ির পিছন দিকে এগিয়ে গেল। তমাল আর জ্যোতি একবার কৌতূহলী দৃষ্টি বিনিময় করল। তারা তিনজনই পাখি দাদুর পিছু নিল। মনোজ বুঝেছিল পাখি দাদুর গল্পগুলো কাল্পনিক হলেও সেগুলো উনি যেভাবে বলতেন তাদের না বিশ্বাস করে থাকা যায় না। তারা সবাই মিলে একটি ছোট্ট অন্ধকারময় ঘরে এসে পৌঁছায়। ঘরটা শুধুমাত্র একটি 0 পাওয়ারের বাল্ব দ্বারা আলোকিত। ঘরময় ছড়িয়ে ছিল বিভিন্ন আসবাবপত্র। একটি পুরনো ওয়াশিং মেশিন এক কোণে দাঁড়িয়ে ছিল ঘরের। পাখি দাদু ওই যন্ত্রের সামনে এগিয়ে গেল। এই যে, সে শান্ত এবং নাটকীয় কণ্ঠে ঘোষণা করে, এইখানে আমি অনেক বছর আগে সেই পরীর মুখোমুখি হয়েছিলাম। আর এইখানে, এই বলে ওর ভেতর থেকে পুরনো কাপড়ের বান্ডিল বের করে আনে। পাখি দাদু সতর্কতার সাথে একটা ছেঁড়া জামা দেখিয়ে বলল, সে পালানোর সময় এই জামার একটা হাত ছিঁড়ে নিয়ে পালিয়ে যায়। বাকিরা চুপ করে কাপড়ের ছেঁড়া জায়গাটার দিকে তাকিয়ে থাকে। ঘরটার মধ্যে যেন একটা নীরবতা নেমে আসে। কাপড়টা খুবই পুরনো, যার জায়গায় জায়গায় সেলাই পাতলা হয়ে এসেছে। কি যা তা বলছো দাদু? তমাল নীরবতা ভাঙে। এই শতাব্দী প্রাচীন ছেঁড়া কাপড় দেখিয়ে বলছো যে এটা পরীদের অস্তিত্বের প্রমাণ? পাখি দাদু এক রহস্যময় হাসি হাসলেন। বাইরে জঙ্গলে যেন একটা হাওয়া গাছপালাগুলোকে নড়িয়ে দিয়ে চলে গেল। না মানলে মানিস না, কিন্তু কথায় আছে, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর।
আমাদের চোখের আড়ালেই আরেক জগৎ আছে, যার মধ্যে বহু বিচিত্র জীব থাকে। তাদের দেখার জন্য, তাদের অনুভব করার জন্য দরকার তাদের ওপর বিশ্বাস। এই বলে কাপড়গুলোকে আবার যথাস্থানে রেখে দিলেন। তারপর তিনি বেরিয়ে গেলেন। পিছু পিছু বাকিরাও বেরিয়ে আসে। মনোজ ঘরে ঢোকার আগে একবার সামনের জঙ্গলে ঘেরা পাহাড়ের দিকে তাকায়। অন্ধকারে ঘেরা পাহাড়গুলোকে দেখে কিরম একটা যেন অজানা ভয় অনুভব করে সে নিজের মধ্যে। তমাল আর জ্যোতি পিছনে ঘুরে থাকে। মনোজ হাঁ করে পাহাড়ের দিকে তাকিয়ে আছে। কি রে, ওখানে দাঁড়িয়ে কি করছিস? না মানে জ্যোতি উত্তর দেওয়ার জন্য মুখ খুলছিল, কিন্তু সামনে কোনো কিছুর দিকে তাকানোর সঙ্গে সঙ্গে তার কথাগুলো তার গলাতেই আটকেছে। আতঙ্কে তার চোখ ছলছল করে ওঠে। সেখানে একটি বড় পাইন গাছের তলায় জমে থাকা রক্তের মাঝে পড়েছিল একটি খরগোশের মৃতদেহ, যদিও দেহের বেশিরভাগ অংশই খাওয়া হয়ে গেছে। তিনজনেই এক মুহূর্তের জন্য সেই জায়গায় দাঁড়িয়ে রইল। তাদের চারপাশে ঠান্ডা বাতাস ঘন হয়ে আসছে বলে মনে হচ্ছিল। জ্যোতির হাত তার মুখে চলে যায়। সে অবশেষে ফিসফিস করে বলে, তার কণ্ঠ কাঁপছে, এসব এসব কি? তমাল জোর দিয়ে সবাইকে আর নিজেকে বিশ্বাস দেওয়ানোর জন্য বলে, হয়তো কোনো শিয়াল বা কোনো নেকড়ে ছিল আশেপাশে। নিজের অজান্তেই মনোজ পাখি দাদুর দেওয়া তাবিজটার ওপর নিজের হাত এনে রাখে। অন্ধকারে ভরে থাকা গাছের দিকে তাকায়, এই ভেবে যে হয়তো এক্ষুনি ওখান থেকে কিছু বেরিয়ে আসবে। অবশেষে তমাল তার বোনের কাঁধে একটি সান্ত্বনাদায়ক হাত জড়িয়ে বলল, আমাদের দাদুকে জানানো উচিত, হয়তো সে জানবে এর জন্য কি করতে হবে। সেদিন রাতে মনোজ অনেক চেষ্টা করেছিল ঘুমাবার, কিন্তু ঘুম আর এলো না। চোখ বন্ধ করতেই দেখতে পায় সেই খরগোশের প্রাণহীন নিথর দেহটা পড়ে আছে। যেন সেই ঘোলাটে চোখ দিয়ে সে মনোজের দিকেই তাকিয়ে আছে। অনেকক্ষণ এপাশ ওপাশ করার পর অবশেষে রাত 2টোর পর মনোজ পুরোপুরি ঘুমানোর সম্ভাবনা ছেড়ে দিল। গলা শুকিয়ে এসেছিল, এক গ্লাস জল হলে ভালো হয়। সে নিঃশব্দে তার ঘর থেকে বেরিয়ে আসে এবং অন্ধকারে ডুবে থাকা ঘরগুলোর মধ্যে গিয়ে নিচে নেমে যায়। বসার ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় একটি মৃদু শব্দ তার কানে পৌঁছায়। পাখিদের অবিশ্বাস্য মৃদু শব্দ। ভ্রু কুঁচকে মনোজ বাড়ির চারিপাশটা একবার দেখে নেয়। বিবর্ণ চাঁদের আলোতে চোখে পড়ে বাড়ির এক কোণে রাখা প্রকাণ্ড পাখির খাঁচাটা, আর তার সামনেই ঝুঁকে পড়ে পাখি দাদু কি যেন করছিল। এক মুহূর্তের জন্য মনে হলো পাখি দাদু ঝিমোচ্ছে, কিন্তু তখনই মনোজ লক্ষ্য করল পাখি দাদুর চোখগুলো খোলা। অন্ধকারের বেড়ালের চোখ যেমন জলজল করে ওঠে, ঠিক সেরমই জলজল করছিল তার চোখ। সে মুখ দিয়ে একটা পাখির মতো ডাক বের করে, পাখিগুলোর গায়ে হাত বুলিয়ে দিচ্ছিল। এমন কিছুই অস্বাভাবিক নয়, কিন্তু মনোজের সেই মুহূর্তে পাখি দাদুকে দেখে জেগে উঠল এক অজানা ভয়। পাখি দাদু যেন কোনো মন্ত্রশক্তি দ্বারা পাখিগুলোকে ঘুম পাড়িয়ে রাখছিল। তারপরে হঠাৎ পাখি দাদু থেমে গেল। বৃদ্ধ লোকটি নিজের আশেপাশে আরও একটি উপস্থিতি এতক্ষণে টের পেয়েছে। একটি নিঃশ্বাসহীন আর অনন্তকাল অবধি প্রমাণ মুহূর্তের জন্য তাদের দুজনের চোখে চোখ মিলল। পাখি দাদুকে সেই আলো আধারির মধ্যে দেখে মনোজের যেন এক ভয়ঙ্কর দানবের মতো লাগল। পর মুহূর্তে বৃদ্ধ লোকটি মুখের ভাব পাল্টে গেল। মুখে আবার সেই শিশুসুলভ হাসি, অঙ্গভঙ্গিতে ফুটে উঠছে তার স্বাভাবিক স্নেহ। মনোজের দিকে তাকিয়ে হালকা হাসলেন। মনোজ, ওই ভাজ রাতে জল খেতে উঠেছ বুঝি? তার গলা শুনে লাগলো যেন হালকা বসে গেছে। আমি নিজের এই ছোট বন্ধুদের সাথে কথা বলতে এসেছিলাম। তিনি এরপর আর কোনো কথা না বলে নিজের ঘরের দিকে পা বাড়ালেন। পাখি দাদু চলে যাওয়ার অনেক পরেও মনোজ নিজের জায়গায় বদ্ধমূল হয়ে দাঁড়িয়ে রইল। তার হৃদকম্পন এখনো কমেনি।
পরের দিন সকালে মনোজকে অলস অবস্থায় ব্রেকফাস্ট টেবিলের ওপর ঢুলতে দেখা যায়। তমাল আর জ্যোতির আগের রাতের খরগোশের ঘটনাটা এখনও কাউকে বলা হয়নি, যদিও জ্যোতি ভয়ে ভয়ে বাড়ির সামনের ঝোপের দিকে তাকাচ্ছিল। মনোজ, তমাল এবং জ্যোতি তাদের সকালের খাওয়ার পর সামনের জঙ্গলে ঘুরতে বেরোলো। আগের রাতের ঘটনাগুলির স্মৃতি, পাহাড়ি ঠান্ডা হাওয়া আর দূরে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘার শিখা দেখে ঢাকা পড়ে গেল। দাদুর পঞ্জিকা অনুসারে বছরের এই সময়ে এই অঞ্চলে কয়েক ডজন প্রজাতির পাখি আসে। তমাল উঠতে উঠতে বলল, আমরা যদি ভাগ্যবান হই তাহলে আমরা হয়তো হিমালয়ান মেনালকেও দেখতে পাবো। জ্যোতি ঠাট্টা করে বলে, ধীরে ধীরে দাদুর মতো কথা বলা শুরু করেছিস। এরপরে বলবি যে বন দেবতাদের তুষ্ট করার জন্য পুজো করলো, তারা আমাদের পাখি দেখতে দেবে। এতে মনোজও হেসে ওঠে, যদিও তার হাসির শব্দ তার নিজের কানে ফাঁপা অনুভব হলো। আগের রাতের ঘটনাগুলো মনের কোণে যেন বারবার উঁকি দিচ্ছিল। কিছুটা দূর থেকে হঠাৎ ভেসে আসে কোনো এক অজানা জন্তুর চিৎকার, যা শুনে তারা থমকে দাঁড়িয়ে পড়ে। তমাল দাদুর ডায়েরিটা নিজের বুকের কাছে চেপে ধরল। অনেকক্ষণ পর যখন সেই চিৎকারের পুনরাবৃত্তি হলো না, তখন তারা একটু স্বাভাবিক হলো। জ্যোতি কাঁপতে কাঁপতে বলল, দাদুর গল্পে শোনা আর বাস্তবে জঙ্গলে ঘুরে বেড়ানোর মধ্যে পার্থক্য আছে বল, তাই না? হ্যাঁ ঠিক আছে, এটা সম্ভবত কোনো পাখি নিজের শিকারীকে ভয় দেখানোর জন্য করেছে। অনেক পাখিরা এরকম করে। তমাল আবার তার বইয়ের দিকে তাকাতে লাগলো। ভয় দেখানোর কৌশলগুলি পাখিদের স্বভাবের মধ্যে পড়ে। মনোজ পাশের ঝোপের দিকে তাকায়। ও কি কল্পনা করলো, নাকি তাদের পাশের ঝোপটা একটু নড়ে উঠল? মনোজ দেখার জন্য এগিয়ে গেল। ওর খেয়ালই নেই বাকি দুজন ততক্ষণে ওকে ছেড়ে এগিয়ে গেছে। আর তখনই ঝোপটা আবার নড়ে উঠল, যেন ঝোপের ভেতরে কিছু একটা লুকিয়ে আছে, কোনো পাখি বা বন্য প্রাণীর চেয়ে অনেক বড় কিছু। তার হৃদস্পন্দন 3 গুণ বেড়ে গেছিল। মনোজ একটু একটু করে এগিয়ে যাচ্ছিল ঝোপটার দিকে। হাতে শক্ত করে ধরেছিল তার গলায় ঝোলানো ক্যামেরার ব্যাগ। হ্যালো, ব্যর্থ কণ্ঠে সে ডাকল, কে আছে ওখানে? ঝোপটি নড়া বন্ধ হয়েছে। ঝোপঝাড়গুলি আরও একবার অদ্ভুতভাবে অস্বাভাবিক শান্তিতে স্থির হয়েছে। আর পরক্ষণই বিদ্যুৎ গতিতে কালো মতো কিছু একটা বেরিয়ে এসে জঙ্গলের গভীরে চলে যায়। এক মুহূর্তের জন্য মনোজের চোখ পড়েছিল সেই প্রাণীটার দিকে। লালচে কালো লোম আর তীক্ষ্ণ নখের সাই। পর মুহূর্তে মনোজ আশেপাশে তাকিয়ে দেখে তমাল আর জ্যোতি নেই। সে 2-3 বার ডাকল, কিন্তু কোনো সাড়া নেই। উপায় না দেখে সে পাহাড়ি পথ দিয়ে এগুতে থাকল। আর তখনই সে আবার অনুভব করল তার পিছনে যেন কেউ আসছে, তার দিকে যেন লুকিয়ে কেউ নজর রাখছে। সেটা তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে জানান দিল। কিন্তু মনোজ পিছনে ঘুরে কাউকেই দেখতে পেল না। শুধু এক মুহূর্তের জন্য মনে হলো তার পাশের লম্বা পাইন গাছটা যেন নড়ে উঠল। আর পরক্ষণেই ঝোপ থেকে বেরিয়ে এলো সেই মাঝারি আকারের প্রাণীটা। সামনের দিকে ঝুঁকে দাঁড়ানো একটা অদ্ভুত দুপেয়ে প্রাণী, সারা গায়ে লালচে কালো লোমে ভরে। মাথাটা দেহের তুলনায় যেন দ্বিগুণ, আর তার ওপর থেকে বেরিয়ে আসছে কালচে রঙের 2টো শিং, যা পিছনের দিকে পাকানো ছিল। প্রকাণ্ড হাঁ করা মুখটার থেকে উঁকি মারছিল হলদে রঙের তীক্ষ্ণ দাঁত। প্রাণীটার জিভ বেরিয়ে এসে বারবার তার মুখের আশপাশটা চাটছিল। তার চোখগুলো যেন চকচক করছে, যেন প্রকাণ্ড কালচে মাথার ওপর কেউ হলদে 2টো পাথর বসিয়ে দিয়েছে। সেই হিংসাত্মক দৃষ্টি নিষ্পলকভাবে মনোজের দিকে নিবদ্ধ ছিল। এরম প্রাণীর যে কোনো অস্তিত্ব হতে পারে তা কেউ স্বপ্নেও কল্পনা করতে পারবে না। মনোজ খুব আস্তে আস্তে ব্যাগ থেকে ক্যামেরাটা বার করতে লাগলো। এদিকে ওই প্রাণীটা ধীরে ধীরে এগিয়ে আসছিল।
আর পরক্ষণেই প্রাণীটা এক ঝটকায় নিজের হাত চালিয়ে দিল মনোজের দিকে। মনোজের আঙুল ক্যামেরার বোতামে পড়তে একটা বড় আলোর রশ্মি গিয়ে পড়ল প্রাণীটার উপর। মাথায় গিয়ে যেন একটা শক্ত কিছু লাগে, আর তারপর সব অন্ধকার। মনোজ, মনোজ, আয় মনোজ, তুই ঠিক আছিস? তমালের আওয়াজ কানে পড়তেই মনোজের জ্ঞান ফিরে আসে। মনোজের ক্যামেরার ফ্ল্যাশ লাইটের জন্য ওই প্রাণীটা চমকে গিয়ে পালিয়ে যায়, কিন্তু কোথায়? মনোজ নিজের চারিপাশে ঝোপঝাড়ে তাকাতে থাকে, কিন্তু না, কোথাও কিছু অস্বাভাবিক লক্ষ্য করল না। ধীরে ভাই, ধীরে। তমাল মুহূর্তের মধ্যে তার পাশে এসে দাঁড়ায়। তাকে স্থির হয়ে দাঁড়ানোর জন্য তাকে কাঁধ দেয়। কোনো বড় আঘাত লাগেনি তো? কি হয়েছিল এখানে? তোর এমন অবস্থা হলো কিভাবে? আমরা তো চিৎকার শুনতে পাই, তখনই দৌড়ে আসি। আমরা ভেবেছিলাম তুই পিছনেই আছিস। মনোজ তাদেরকে বলতেই যাচ্ছিল সেই অদ্ভুত প্রাণীটার ব্যাপারে, কিন্তু তখনই তার নজর যায় পাশে পড়ে থাকা ক্যামেরাটার দিকে। তারপর সে ক্যামেরার তোলা ছবিগুলো দেখাতে শুরু করে, এই আশায় যে হয়তো প্রাণীটার কোনো ছবি ক্যামেরায় উঠেছে, কিন্তু একটাও ছবি ওঠেনি। এমনকি শেষ ছবিতেও কিছুই বোঝা যাচ্ছে না। কি হলো? কি দেখছিস ওভাবে? নিশ্চয়ই ভালো ভালো কিছু ছবি তুলেছে, সেটাই। ধ্যাত, একটাও ছবি ওঠেনি। কি হয়েছে বলবি তো খুলে? বললেও বিশ্বাস করবি না। তুই বলে তো দেখ। মনোজ আর কথা বাড়াল না। সে বাড়ি ফিরতেই যেটা প্রথম লক্ষ্য করলো সেটা হলো তাদের পোষা বেড়াল বাড়ির এক কোণে গুটিসুটি মেরে বসে আছে, যেন সে কিছু একটা ভীষণ ভয় পেয়ে আছে। মনোজের কেমন যেন কিছু একটা খারাপ হওয়ার ইঙ্গিত লাগলো। সেই রাতে মনোজের ঘুম আসছিল না। চোখ বন্ধ করলেই ভেসে আসছিল সে বিকট প্রাণীটার মুখ, আর বারবার ঘুমের মধ্যে চমকে চমকে উঠছিল। সে বিছানায় সোজা হয়ে উঠে বসল। জানলার বাইরে সেই সময় অন্ধকারে ঢাকা পাহাড়। সেদিকে তাকিয়ে মনোজ ভাবতে লাগলো, সত্যি কি অলৌকিক কিছু লুকিয়ে আছে এই জঙ্গলের মাঝে। হঠাৎ তার মনে হলো ঘরে যেন সে একা নয়, আরও কেউ আছে তার সাথে। চোখের কোণ দিয়ে দেখলো কি যেন একটা উড়ে এসে অন্ধকারে বসল। পোকা, কিন্তু এত বড় পোকা তো হয় বলে জানা নেই। তার নিঃশ্বাস যেন গলার কাছেই আটকে যায়। মনোজ ধীরে ধীরে মাথা ঘুরিয়ে অন্ধকারে সেই আকৃতিটাকে দেখার চেষ্টা করল। জানলা থেকে আসা প্রতিফলিত আলোর মাঝে স্পষ্ট দেখতে পায় একটি 4-5 বছরের বাচ্চা। শুধু পিঠের পিছনে কি একটা ভারী দেখে জিনিস আছে, কাপড় বা ব্যাগ মতো কিছু গোটানো। হঠাৎ বাচ্চাটি মনোজের সামনে উঠে দাঁড়ালো, আর তার সাথে সাথে পিঠের ওই ভারী জিনিসটা দুধারে খুলে গেল। দুটো ডানা, স্বচ্ছ ডানা, অনেকটা যেমন প্রজাপতি বা পোকামাকড়দের হয়। বাচ্চাটির চোখের মণিটা ভরে গেল কালো রঙে। মুখ থেকে বেরিয়ে এলো একটা হিসিসানি আওয়াজ। মনোজ আর থাকতে পারল না, নিজের প্রাণের জোরে চিৎকার করে ডাকলো তমালকে। তোমার প্রাণীটা এবার এক লাফ দিয়ে ছাদে গিয়ে উল্টে ঝুলে পড়ল। ওর মুখ ঠিক মনোজের মুখের উপরে। মুখ থেকে গড়িয়ে পড়ছে লালা, আর উকি দিচ্ছে হিংস্র ছুঁচলো দাঁত। পরক্ষণই শোয়ার ঘরের বিছানার দরজা খুলে যায়। তমাল আর জ্যোতি এসে দাঁড়িয়েছে মনোজের ঘরের সামনে। আলো জ্বালাতেই দেখে বিছানায় গুটিসুটি মেরে বসে আছে মনোজ। ওর এই অবস্থা দেখে তমাল আর জ্যোতি দুজনেই ওর কাছে গিয়ে ওকে ঠান্ডা করার চেষ্টা করে। কি হয়েছে ভাই, ঠিক আছিস তো? মনোজ রীতিমতো ভয় কাঁপতে কাঁপতে বলল, ভাই, এই ঘরে কিছু একটা ছিল কিছুক্ষণ আগে। কি ছিল বল? তোরা বিশ্বাস করবি না, এখানে একটা ছোট্ট ডানাওয়ালা বাচ্চা ছিল। ওই দাদুর বলা গল্পের পরীর মতো। আমি হাজারবার দাদুকে মানা করি এইসব উটকো গল্পগুলো না বলতে, কিন্তু কে কার কথা শোনে বলতো? এই গল্প শুনেই মনোজ এইসব দেখছে। আমি জানতাম তোরা বিশ্বাস করবি না, ওটা এখনো ওপরে লুকিয়ে আছে। তমাল এই শুনে টর্চের আলোটা ছাদের দিকে ফেলে।
চোখে পড়ে কয়েকটা কাঠের ঝুল পড়া তক্তা। সে ভয়ে ভয়ে একটা লাঠি নিয়ে সেখানে খোঁচা মারতে সেখান থেকে একটা বড় সড়ো মথ বেরিয়ে এলো। পুরো ঘরময় একবার পাক খেয়ে সে জানলা দিয়ে বেরিয়ে গেল। তমাল আর জ্যোতি এক মুহূর্তের জন্য মনোজের বিস্মিত মুখের দিকে তাকালো, তারপর বলল, দেখ ভাই, আমার মনে হয় না বিগত কিছুদিন ধরে তোর উপর দিয়ে ভালোই ধকল যাচ্ছে। তোর একটু বিশ্রাম লাগবে। আর চাপিস না, আর 2 দিন, তারপর ফিরে যাব, কেমন? এই বলে তমাল আর জ্যোতি চলে যায় নিজেদের ঘরে। তার বন্ধুরা চলে যাওয়ার পর অনেকক্ষণ মনোজের ঘুম আসে না। সে জেগেই বসে থাকে। পরের দিন সকালে দীর্ঘস্থায়ী অস্বস্তি সত্ত্বেও তার মন স্থির হয়ে গিয়েছিল। সে যে অদ্ভুত ঘটনাগুলির সাক্ষী হয়েছিল সেগুলো সত্যি আদেও কোনো অতিপ্রাকৃতর সাথে জড়িত কিনা সেটা তাকে অনুসন্ধান করে বের করতেই হবে। আর সে জানত ঠিক কোথা থেকে তার তদন্ত শুরু করতে হবে। জ্যোতিকে বাইরের ঘরে বসে থাকতে দেখে সে ডেকে উঠল। আমি তোকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। জ্যোতি চোখ তুলে তাকালো। বাহ, ঘুম হয়েছে তোর? ওর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আমি তো ভাবলাম সেই পরীটা হয়তো তোকে তুলে নিয়ে গেছে হয়তো জঙ্গলে। মনোজ বিরক্তি নিয়ে বলল, খুব হাসি পেল। আমি ভাবছিলাম দাদুর ঘরটা একবার দেখতে যাব। ও, সেই জায়গাটা? ঠিক আছে, দাদু একটু বেরিয়েছে, তা আমি নিয়ে গিয়ে দেখাতে পারি, কোনো অসুবিধা হবে না। তবে আগে থেকেই বলে রাখছি, ভয় পাবি না কিন্তু। জ্যোতি বাড়ির পেছনের দিকে একটা সংকীর্ণ হলের দিকে এগিয়ে যায়, যা মনোজ এখনো দেখেনি। কিছুক্ষণের মধ্যেই তারা একটি ছোট ম্লান আলোকিত জায়গায় পৌঁছায়। এই ঘরটা বাকি ঘরগুলোর থেকে আলাদা। ঘরের ভেতর ঢুকতে একটা ঝাঁঝালো রাসায়নিক গন্ধ এসে নাকে লাগলো। যেরকম গন্ধ হাসপাতাল কিংবা স্কুলের কেমিস্ট্রি ল্যাবে গেলে পাওয়া যায় ঠিক সেরকম। ঘরের ফাটলযুক্ত প্লাস্টারের দেওয়ালের জায়গায় জায়গায় মাকড়সার জাল আর ঝুল লেগেছিল। আর চারিদিকে ঝোলানো ছিল বিভিন্ন আকারের পাখির পা, যেগুলোর ওপর বহুদিনের ধুলো জমা পড়েছিল। মনোজ সেগুলোকে দেখতেই গা গুলি উঠল। আমি তোকে সতর্ক করেছিলাম, মাথা নেড়ে বলল জ্যোতি। ওই জায়গাটা দাদু নিজের পোষা পাখিগুলো মারা যাওয়ার পর তার পাগুলোকে গুছিয়ে রাখে। মনোজ কেবল সম্মতিতে মাথা নাড়তে পারল। সে আর বেশিক্ষণ সেখানে থাকতে পারল না। যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে তাকে বেরিয়ে আসতে হবে। আর কোথাও যাবি? হ্যাঁ, একবার মাম্মানের ঘরটাও তো দেখিনি। জ্যোতি সম্মতিতে মাথা নাড়ে। মনোজকে নিয়ে সে বাড়ির ভেতরে একটা সবুজ দরজার সামনে নিয়ে এলো। দরজা খুলতেই সে দেখল আলো ঝলমলে একটা ঘর, যার চারিদিকে পরিপাটি করে সাজানো বিভিন্ন সুতোর রিল। এক কোণে একটা সেলাই মেশিন, পাশে একটি আলনা যাতে কিছু বই রাখা। পাখি দাদুর ওই অন্ধকার ঘরের একদম বিপরীত ছিল এই ঘরটি। এক কোণে একটি আর্ম চেয়ার রাখা, তার পাশে একটি ফুলদান রাখা যাতে কিছু প্লাস্টিকের ফুল শোভা বাড়াচ্ছিল। আর সেখানেই একটি প্রকাণ্ড কাপড়ের ওপর সূচ আর সুতো নিয়ে ডিজাইন বানাচ্ছিল মাম্মা। ও, বৃদ্ধ মহিলাটি একটি রৌদ্রোজ্জ্বল হাসি নিয়ে তাকালো তাদের দিকে। আসলে তোদের আসার শব্দ শুনতে পাইনি। আমি আসলে এই নতুন একটা জিনিসের উপর কাজ করছিলাম তো। মাম্মাম ছোট ছোট বাচ্চাদের জামা কাপড়গুলো দেখাতে দেখাতে বলল, সুন্দর কাজ, তাই না? আমি প্রথমে এটির সেলাই সম্পর্কে কিছুটা চিন্তিত ছিলাম, তবে মনে হয় না মন্দ হয়েছে। মনোজ মাম্মামের বানানো জামা কাপড়গুলো দেখতে দেখতে হঠাৎ একটা প্যান্ট দেখতে পেল। প্যান্টটা সবই ঠিক আছে, শুধু প্যান্টের পেছন দিকে একটা ফুটো সেলাই করা। মনোজের মনে সন্দেহ জাগল। সে আশেপাশে ছড়ানো আরও 2-3টে প্যান্ট বের করে লক্ষ্য করল। একইভাবে সেগুলোর পেছন দিকেও ফুটো করা। মনোজ সেটা দেখিয়ে মাম্মামকে জিজ্ঞেস করতে সে বলে, আর ওগুলো? হ্যাঁ, এখানেই কাছে একটা মডেল স্কুল আছে,
সেখানকার অ্যানুয়াল ফাংশনের জন্য সব প্যান্টগুলো বানিয়েছিলাম। তখন ওখানকার টিচার আমাকে বলল এবারে যেন আমি কস্টিউমগুলো বানাই, তাই আর কি। মনোজের কিন্তু কথাগুলো মনোপুত হলো না। রহস্য যেন আরও ঘনীভূত হয়ে যাচ্ছে। প্রথমে পাখি দাদুর অদ্ভুত আচরণ, তার ওপর জঙ্গলে সেই অদ্ভুত প্রাণী আর পাখি দাদুর গল্প, আর এখন দিদার ঘর থেকে এই ধরনের প্যান্ট পাওয়া। মনোজের যেন মনে হচ্ছে কিছু উনি লোকাচ্ছে। হঠাৎ মনোজের নজর গেল বইয়ের র্যাকের দিকে। সেখানে নিজের চোখ বোলাতেই ওর চোখ যায় একটা চামড়ার কাভারওয়ালা বইয়ের। মনোজ সেটা বের করতেই দেখে ওটা একটা ছবির অ্যালবাম। সে সেটাকে নিয়ে বাইরে বেরিয়ে এলো। ওরা দুজনে বাইরের ঘরে বসে অ্যালবামের পাতা পাল্টাতে লাগলো। জ্যোতি, তমাল, পাখি দাদু, মাম্মামের বিভিন্ন পুরনো ছবি। প্রথম কয়েকটা ছবি খুবই সাধারণ ছিল, কিন্তু শেষের দিকের পাতাগুলোতে একটা অস্বাভাবিকতা দেখা গেল। মনোজ দেখল অ্যালবামে ভর্তি সেই জঙ্গলে দেখা প্রাণীগুলোর ছবি, আর পাখি দাদু আর মাম্মামও তাদের মাঝে। আর সব থেকে আশ্চর্য জিনিস যেটা লক্ষ্য করল, যে সেই প্রাণীগুলোর গায়ে মাম্মামের সেলাই করা জামা। তখনই পেছন থেকে আওয়াজ আসে মাম্মামের, ও এই ছবিগুলো দেখছো? এগুলো কারা মাম্মাম? মাম্মাম কিছুক্ষণ শান্ত থেকে বলল, ওগুলো কস্টিউম পরা ছেলেরা। আসলে তোমাদের দাদুর গল্পের অবলম্বনে এই কাছারে মডেল স্কুলে একটা নাটক হয়েছিল, তখনকার ছবি এসব। মনোজ আর কথা বাড়ালো না, কারণ সে জানতো সে যাই জিজ্ঞেস করবে তার কোনো সোজা উত্তর সে পাবে না। জ্যোতির গাছে গিয়ে মনোজ জানতে চায় পাখি দাদু কোন দিকে পাখিদের খাওয়াতে গেছে। জ্যোতি জানলা দিয়ে পূব দিকের জঙ্গলের দিকে ইঙ্গিত করে দেয়। ওকে যদি কোনোভাবেই রহস্যের গভীরে যেতে হয়, তাহলে পাখি দাদুর গতিবিধি লক্ষ্য করতে হবে। আর ওই জঙ্গলের প্রাণীগুলোই বা কি? ছবিগুলো দেখে মনে হয় না সেগুলো কোনো কষ্টের। তবে কি এরা এই প্রাণীগুলোকে পুষছে? মাম্মাম তো নিশ্চয়ই কিছু লোকাচ্ছে। এসবের উত্তর খুঁজতে মনোজ বেরিয়ে পড়ল পাহাড়ি রাস্তা ধরে পাখি দাদুর খোঁজে। পাহাড়ি পাইন গাছের জঙ্গলের মধ্যে পাখি দাদুর কুঁজো হয়ে যাওয়া রূপ খুঁজে পেতে তার বেশি সময় লাগেনি। বৃদ্ধ লোকটি একটি ছোট ফাঁকা জায়গায় পা ভাঁজ করে বসেছিল। চারপাশে খালি বীজের ব্যাগগুলো এদিক ওদিক ছড়ানো ছিল। মনোজ গাছের আড়াল থেকে দেখছিল পাখি দাদু ধীরে ধীরে একটা কাঁপা কাঁপা হাতে ছড়িয়ে দিচ্ছিলেন ছোট ছোট বীজ। আর তারপরেই কয়েকটি লাল লাল পাখি এসে তার সামনে দাঁড়ালো। দাদু একটা মৃদু শীষ দিতে লাগলেন নিজের মুখ দিয়ে, আর পরক্ষণেই আশেপাশের গাছ থেকে নেমে এলো এক ঝাঁক চড়ুই, শালিক, আরও কিছু পাহাড়ি পাখি, যারা এসেই পাখি দাদুর ছড়ানো খাবার খেতে শুরু করলো। এটি এমন শান্ত প্রাকৃতিক সৌন্দর্যের একটি দৃশ্য ছিল যে মনোজ তখন কী জন্য এসেছে সেটাই ভুলে যায়। কিন্তু সেটা বেশিক্ষণ চলে না। সে লক্ষ্য করেছিল যে পাখি দাদুর হাতের আঙুলগুলো অদ্ভুত ভঙ্গিতে নাচছে। প্রথমে সে ভাবলো হয়তো দাদু নিজের অঙ্গভঙ্গি করে পাখিদের শান্ত করার চেষ্টা করছে। একটা শালিক যেন সেই সময় পাখি দাদুর খুবই কাছে এসে গেছিল। পাখি দাদু নিজের হাতে কিছু দানা নিয়ে পাখিটাকে ইঙ্গিত করতেই সে উঠে আসে ওনার হাতে। মনোজের দৃশ্যটায় যদিও অপ্রাকৃতিক কিছু লাগেনি, কিছুক্ষণের জন্য মাত্র মনোজ নিজের মাথাটা সরিয়েছিল নিজের পায়ের কাছে একটা ডাল সরানোর জন্য। ফিরে তাকাতেই দেখে পাখি দাদুর হাতে কোনো শালিক নেই। ওনার মুখের মধ্যে যেন কিছু একটা আছে যা উনি খাচ্ছেন। শালিকটা গেল কোথায়? কিছুক্ষণ আগেই তো ওখানে ছিল। তবে কি উড়ে গেল? পাখি দাদুর মুখের দিকে তাকাতেই ও দেখতে পেল যেন কিছু একটা ওনার মুখের মধ্যে ঢোকানো আছে। উনি যেন কিছু একটা খাচ্ছেন। মনোজের গলার কাছে বমি উঠে এলো। একটি ছোট্ট পালক এখনো দাদুর ঠোঁটের কোণে লেগে আছে। মনোজের বুঝতে সময় লাগলো না শালিকটার কি হয়েছে। মনোজ পেছন ঘুরে পাগলের মতো দৌড় লাগালো। বাড়িতে ফিরতেই সে দৌড়ে নিজের ঘরে গেল আর নিজের ব্যাগ গোছাতে আরম্ভ করলো।
আর এক মুহূর্তও এখানে থাকা চলবে না। এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালাতে হবে। তমাল আর জ্যোতি তৎক্ষণাৎ মনোজকে থামানোর চেষ্টা করে, কিন্তু তাদের কণ্ঠস্বরকে সে পাত্তাই দিল না। জিনিসপত্র গুছিয়ে নিয়ে মনোজ এখান থেকে বেরোনোর জন্য এগিয়ে গেল। মনোজ দাঁড়া, একটু অপেক্ষা কর, আর তো 2 দিন। এটা পাগলামো মনোজ, যেই ব্যবহারটা তুই এখানে করছিস সেটা একদমই পাগলামো। জঙ্গলে কি দেখেছিস তাই বলে বাড়ি ছেড়ে চলে যাবি? মনোজ কারুর কথার উত্তর না দিয়ে নিচে নেমে এলো। মাম্মাম দেখেই মুখে হতাশা নিয়ে বলল, এ কি বাছা, এত জলদি চলে যাচ্ছ? আরে কটা দিন থেকে যেতে। বাইরে থেকে পাখি দাদু ভেতরে ঢোকে। কি ব্যাপার, কে চলে যাচ্ছে? এই দেখো না, মনোজ চলে যাচ্ছে। আচ্ছা যেতে দাও দাদু ভাই, সাবধানে যেও। আর ভালো ভালো ছবি তুলেছ তো? কথাগুলো যেন ব্যঙ্গ করে বলল মনোজকে। পাখি দাদুর কথাগুলো নিয়ে ভাবার সময় ছিল না মনোজের। সে যত তাড়াতাড়ি পারল পাখি দাদুকে পাশ কাটিয়ে বাইরের দরজা দিয়ে বেরিয়ে গেল। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে এগুতে থাকে সে। অনেকক্ষণ এগুনোর পর তার খেয়াল হয় বড় রাস্তা তো এত দূর ছিল না, তবে কেউ ভুল পথে এলো। আশেপাশে চারিদিকে শুধু বন্য পাইন গাছে ভর্তি। এতক্ষণ ধরে সে হাঁটছে, কই কাউকে তো এখনো এই রাস্তায় আসতে বা যেতে দেখল না। মনোজের কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিতে শুরু করেছে। জঙ্গলের আশেপাশে কোনো পাখির আওয়াজ নেই। কেমন একটা অস্বস্তিকর নীরবতা যেন ঘিরে আছে মনোজকে। তখনই কাছে একটা ঝোপের মধ্যে থেকে একজোড়া কালচে লাল শিং লক্ষ্য করল মনোজ। ভয়ে হাত পা কাঁপতে শুরু করে দিল তার। শক্ত করে ধরে নেয় নিজের ক্যামেরার ব্যাগটাকে। ধীরে ধীরে সেই লোমশ স্তূপে প্রাণীটা বেরিয়ে এলো ঝোপের ভেতর থেকে। সূর্যের আলোয় তার মার্বেলের মতো দুটো চোখ চমকে উঠল। মুখটা উঁচু করে মনোজের গায়ে লেগে আসা ঠান্ডা বাতাসকে একবার আস্বাদন করল সে। এক মুহূর্তের নীরবতা, আর তারপরেই প্রাণীটা ঝাঁপিয়ে পড়ল মনোজের উপর। প্রাণীটার মুখ মনোজের মুখের থেকে মাত্র ইঞ্চি তিনেকের দূরত্বে। মনোজের দেহ যেন আপনা হতেই চলতে লাগল। সে নিজের ক্যামেরার ব্যাগটা নিয়ে সজোরে আঘাত করল খপ্পসটার মাথায়। প্রাণীটা চিৎকার করে উঠল ব্যথায়। মনোজ নিজের ক্যামেরা নিয়ে বরং বারবার আঘাত করতে লাগলো যতক্ষণ কিনা ওর দেহটা শান্ত না হয়ে গেল। তমাল, জ্যোতি, দরজা খোলো, কেউ কেউ আছো? দরজার উপাস থেকে হাঁপাতে হাঁপাতে মনোজ চিৎকার করে উঠল। তমাল দরজা খুলতেই মনোজ বাড়ির ভেতরে ঢুকল। কালো জ্যাকেট দিয়ে কিছু একটা জড়িয়ে হাতে করে নিয়ে এসেছে। তোরা বিশ্বাস করছিলিস না তো? এই দেখ, আমি তোদের জন্য প্রমাণ ধরে এনেছি। এই বলে সবার সামনে জ্যাকেটের ভেতর থেকে বের করলো সেই কালো রঙের প্রাণীটার দেহ। জ্যোতি তৎক্ষণাৎ নিজের মুখের কাছে 2 হাত চেপে ধরল। আতঙ্কে তার চোখ বের হয়ে এলো। তমাল যেন বিশ্বাসই করতে পারছিল না নিজের চোখকে। না 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 না, এটা হতে পারে না। ওটা 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 বাস্তবের খোকস। ঠিক দাদুর গল্পের মতোই, তাই না? ওদের পেছন থেকে পাখি দাদুর কণ্ঠস্বর ভেসে এলো। 3 জনই পাখি দাদুর দিকে তাকালো। তার চোখ ভয় আর আতঙ্কে ভরে গেছে। মাম্মাম বেরিয়ে এসে সেই খোকসটার দেহ দেখে আতকে উঠল। পাখি দাদু, এবার সত্যি করে বলুন তো, এটা কি? আর জঙ্গলে আপনি রোজ কি করতে যান? পাখি দাদু চেয়ারে বসে পড়ল আর এক হতাশার সুরে বলল, এ কি করে ফেললে দাদু ভাই? মানে? ওকে ওকে মারা উচিত হয়নি তোমার। এবার ওরা আসবে। কারা? পাখি দাদু বলা শেষ করার আগেই বাড়ির চারপাশ থেকে বিভিন্ন চাপা গর্জনের শব্দ শুনতে পেল তারা। ওরা এসে গেছে। এরপর একটা প্রকাণ্ড শব্দে ভেঙে গেল বাড়ির সামনের দরজাটা।
মুহূর্তের মধ্যে এক ঝাঁক বিভিন্ন আকারের ছোট ছোট কালো লোমশ প্রাণী এসে ঢুকলো ঘরের ভেতরে। চোখে তাদের পাশবি হিংস্রতা, মুখ দিয়ে ছড়ে পড়ছে লালা। তাদের দৃষ্টি নিবদ্ধ ওদের সবার দিকে। এক পা করে এগিয়ে আসতে লাগলো তারা। মনোজ দুপা পিছিয়ে গেল। সে তাড়াতাড়ি পাখি দাদুকে বলল, দাদু, আমি জানি আপনি এদের সাথে থেকেছেন। জানোয়ারদের সাথে আপনি কথা বলতে পারেন ওদের ভাষায়। যেভাবে হোক এদের যেতে বলুন। পাখি দাদু আর মাম্মাম নির্বিকার হয়ে দাঁড়িয়ে থাকলো। তারপর পাখি দাদু বলল, অনেক দেরি হয়ে গেছে দাদু ভাই। এরপর মাম্মামের দিকে ফিরে বলল, আর লুকিয়ে কাজ নেই বুঝলে, যা করার এক্ষুনি করতে হবে। মাম্মাম আর পাখি দাদুর মধ্যে দৃষ্টি বিনিময় হলো। আর তারপরে প্রকাণ্ড এক আর্তনাদ ভেসে এলো তাদের পিছনের মুখে। পাল্টে যেতে থাকলো তাদের দেহের কাঠামো। হাতের আঙুল ছিঁড়ে বেরিয়ে এলো প্রকাণ্ড কালো কালো নখ। মাথার ওপর থেকে উঁকি দিতে লাগলো দুটো প্রকাণ্ড শিং। কা ভরে গেল লালচে কালো লোমে। মনোজ, তমাল আর চটি আতঙ্কের সাথে দেখছিল তাদের প্রিয় মানুষ দুটির পরিবর্তন হতে। না তমাল কোঙানির সুরে বলে উঠল, না, এ হতে পারে না, না। আমাদের এখান থেকে পালাতে হবে। হঠাৎ মনোজের মনে পড়ল পাখি দাদুর দেওয়া তাবিজটা। সেটা তো এখনো গলায় ঝোলানো আছে। সে তৎক্ষণাৎ সেটাকে নিয়ে ছুঁড়ে দিল প্রাণীগুলোর দিকে। কিন্তু আশ্চর্য, কিছুই হলো না। মনোজের বুঝতে দেরি হলো না যে পাখি দাদুর পাখি বলা কথাগুলোর মতোই ওই তাবিজটাও নকল। তমাল আর অপেক্ষা করলো না। মনোজ আর চটিকে নিয়ে তাড়াতাড়ি দৌড় লাগালো সে বাড়ির পিছন দিকে। পিছন থেকে তখনও ধাওয়া করে আসছে সেই লাল লাল প্রাণীগুলো তাদের দিকে। মনোজ আর চটি আতঙ্কে পিছনে ঘুরেও তাকালো না। পিছনের দরজা খুলে বাইরে বেরিয়ে এলো তারা। বাড়ির বাইরে বেরিয়ে তিনজনে দৌড় লাগালো। কতক্ষণ তারা দৌড়েছিল কিচ্ছু মনে নেই। চেষ্টা ছিল জঙ্গলের থেকে যত দূরে যাওয়া যায়। অবশেষে তিনজনেই হাঁপিয়ে একটা গাছের তলায় বসলো। আর কত দূর? আমিও জানি না রে, বড় রাস্তাটাও এদিকেই ছিল। আমরা কি তবে পথ হারালাম? খুব তেষ্টা পেয়েছে, পালানোর সময় জল নিয়ে আসলে হতো। কেন, তোর ওই বড় ব্যাগটায় জল নেই? না, ওতে ক্যামেরাটা আছে, এটাই মাত্র বাঁচিয়ে আনা গেছে। ক্যামেরা আনতে পারলি, জল আনতে পারলি না? আরে ভাই, এতেই তো সব ছবিগুলো আছে। লোকে ছবিগুলো দেখলে ঠিক বিশ্বাস করবে। একবার দেখে নে ছবিগুলো ঠিকঠাক তুলেছিস কিনা। না থাক, পরে দেখব। আমার না খিদে পাচ্ছে খুব। সকাল থেকে না খেয়ে এতটা পথ দৌড়ে এলাম। হ্যাঁ, খিদে তো আমারও পাচ্ছে। এই বলে দুই ভাই বোন পাশে বসা মনোজের দিকে একবার তাকালো। সে তখন মাথা ঝুঁকিয়ে হাঁপাচ্ছে। দুই ভাই বোনের চোখ জল জল করে উঠল। শেষ হলো আজকের গল্প। আপনাদের গল্পটি কেমন লাগলো সেটা অবশ্যই লিখে জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।